নমস্কার, শুরু করলাম আজকের চতুর্থ স্তম্ভ। আমি সুচন্দ্রিমা। বিজেপির কথা বাদ দিলাম, আরএসএস এর কথা বাদ দিলাম। তাঁরা রাষ্ট্র ক্ষমতায় আছেন, পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়েই আছেন। তাদের কাছে গণতন্ত্র মানে সংখ্যাগরিষ্ঠতাবাদ, মেজরিটেরিয়ানিজম। সংখ্যা আছে, অতএব যা খুশি তাই করার ক্ষমতা ওনাদের আছে, করছেনও। ঢাকঢোল পিটিয়ে নির্বাচন হলো, প্রচার হলো, কোটি 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 টাকার ব্যানার, হোর্ডিং, পোস্টার, লিফলেট, মাইক, নেতাদের রথ, নেতাদের চার্টার্ড ফ্লাইটে আনাগোনা। মোদিজির তো আবার আস্ত একটা প্লেনই আছে। সব হলো। নির্বাচন কমিশনের নিয়ম আছে, 5, 6, 9, 15 দফায় ভোট আছে, আধা সামরিক বাহিনীর দাপাদাপি আছে, তারপর গণনা আছে এবং সবশেষে নির্বাচিত এমএলএ কিনে রিসর্টে নিয়ে গিয়ে কোটি কোটি টাকার হাত বদল হবার পরে তাক্তা পালট, সরকার বদলে গেল। বলে বলে এই একই কাজ বিজেপি করেই চলেছে। কি অহংকার ঝরে পড়ছিল এই বাংলার নির্বাচনী ময়দানে। এক বিষাক্ত সাপের মুখে, যিনি একছো বলেই মেরে ফেলতে পারেন মানুষ। তিনি সাংবাদিকদের সামনে বলেছিলেন, আমার সঙ্গে 30-32 জন বিধায়ক, তৃণমূলের বিধায়ক যোগাযোগ রাখছে। বিরোধী দলনেতা বিধানসভায় বসেই বলছেন, ইডি ঢুকিয়ে দেব, জেলে পুরে দেব, কোনো রাগ ঢাক নেই। যোগাযোগ রাখছে, দরদাম চলছে, রাজি হলে প্রয়োজনীয় ঘোড়া, গাধা, গরু কিনে জনগণের নির্বাচিত সরকার ফেলে দেব। গোখরবাবুর কথা ছেড়ে দিন, রাজনৈতিক মহলে উনি জোকার ছাড়া তো কিছুই নন। ওনার কথা বাদই দিলাম। বিধানসভায় বিরোধী দলনেতা কাঁথির খোকাবাবু, তিনিও ওই একই কথা বলেছেন কিছুদিন আগে। কি কনফিডেন্স! কোথা থেকে আসছে এই কনফিডেন্স? সিবিআই দপ্তর থেকে, ইডি দপ্তর থেকে, ইনকাম ট্যাক্স দপ্তর থেকে, ভিজিলেন্স দপ্তর থেকে পাচ্ছেন অক্সিজেন। বিরোধিতার প্রত্যেকটা স্বর, প্রত্যেকটা প্রতিষ্ঠানকে সাফ জানিয়ে দেওয়া হচ্ছে, মাথাটা নোয়াও, সোজা নেহি তো গব্বর আয়েগা। মাথা না ঝোঁকালে বাড়িতে মধ্যরাতে কড়া নাড়বে ইডির অফিসারেরা, সিবিআই এর কর্মচারীরা, বা ডেকে পাঠানো হবে তাদের দপ্তরে। আপনি বিরোধিতা করছেন, আপনার জামাইবাবু কি আপনার পিসেমশাইও ছাড় পাবে না। আপনার পরিচিত শিক্ষক থেকে ব্যবসায়ের বাড়িতেও পৌঁছে যাবে তারা। আপনি চিহ্নিত হবেন গণশত্রু হিসেবে। সে কাজটা মিডিয়াই করে দেবে। দেশের প্রধান বিরোধী দল কংগ্রেস, সেই দলের সর্বোচ্চ নেত্রী সোনিয়া গান্ধী, নেতা রাহুল গান্ধীকে ইডি দপ্তরে ডেকে ম্যারাথন জেরা করছে ইডি। চিদম্বরমকে জেলে রেখেছিল মাস 6। ওনার ছেলেকে মানে কার্তি চিদম্বরমকে রোজই ডাকছে। আম আদমি পার্টির নেতাদের জেরা করা চলছে। দলের 2 নম্বর নেতা মনীষ সিসোদিয়া, রাজ্যসভা সদস্য সঞ্জয় সিং জেলে। শরদ পাওয়ার, তার ভাইপো অজিত পাওয়ারকে ডাকা হয়েছিল। তিনি ডাকে সাড়া দিয়ে দল ভাঙার পরে সেখানে নীরবতা। ইডির লিস্ট থেকে নাম কাটা গেছে অজিত পাওয়ার, ছগন ভুজবল, প্রফুল্ল পটেল, শিবসেনা সঞ্জয় রাউত। এই মুহূর্তে জেল থেকে বাইরে, কিন্তু কতদিন? বিএসপির মায়াবতীর নামে গুচ্ছ কেস। একই অবস্থা এসপি নেতা অখিলেশ যাদব এবং আরো অনেকের, আরজেডির লালু যাদব, মেমিসা যাদব, বৌরাবরি যাদবের নামে কেস চলছে। রোজই তাদের ডাকা হচ্ছে। অন্ধ্রপ্রদেশের জগন রেড্ডি বা তেলেঙ্গানা রাষ্ট্রীয় পার্টির কে চন্দ্রশেখর রাও বা ওনার কন্যার নামে একগুচ্ছ কেস ঝুলছে। দেশের এরকম কোনো বিরোধী দল নেই যাদের বিরুদ্ধে মামলা চলছে না। কেরালায় সোনা পাচারের কেসে পিনারাই বিজয়নকেও জড়ানো আছে। অথচ দেশে বিজেপি, এনডিএর কোনো শরিক দল বিজেপিকে চটায় না এমন কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে ইডি, সিবিআই, আইটি কিচ্ছুটি খুঁজে পায়নি। তারা প্রত্যেকে দেব শিশু, ধোয়া তুলসী পাতা। এমনকি বিরোধী দলে থাকাকালীন যাদের নামে মামলা হয়েছে, যাদেরকে ইডি জিজ্ঞাসাবাদ করেছে, সেই তাদের মধ্যে যারা বিজেপিতে নাম লিখিয়েছে, নাকে খত দিয়ে মোদি শাহের কাছে মাথা বিকিয়েছে,
সেই রাজনৈতিক নেতাদের আর ইডিও ডাকে না, সিবিআইও সমান পাঠায় না। কি কিউট, তাই না? নিচ্ছে একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। রশমন বলে এক বিখ্যাত সিনেমা আছে। রশমন জাপানি শব্দ, অর্থ হলো ডিসপিউট, বিতর্কিত। সিনেমাতে একজন সামুরাইয়ের খুন আর তার স্ত্রীকে ধর্ষণ, একই গল্প 4 বার, 4 জনের মুখে শুনেছি, দেখেছি, প্রত্যেকটাই আলাদা এবং 4টে অপশন সম্ভব। প্রত্যেকটা ক্ষেত্রেই দোষী এবং নির্দোষ পাল্টে যাবে। এরপর থেকে অবশ্য এরকম ছবি বেশ কয়েকটা হয়েছে। আসলে একটা ঘটনাকে যেভাবে বলা হলো, যেভাবে বর্ণনা করা হলো, তা দেখে বা শুনেই যদি কোনো সিদ্ধান্তে আসতে হয়, তাহলে সেই সিদ্ধান্ত 1% হলেও ভুল হবার সম্ভাবনা থেকেই যায়। যা আপনি শুনলেন, যা আপনাকে বলা হলো, তার বাইরেও একটা সত্যি লুকিয়ে থাকতে পারে। সেই জন্যই পুলিশের কাজ অভিযুক্তকে ধরা। ইডি অভিযুক্তকে ধরবে, প্রমাণ সহ সিবিআই তদন্ত করবে, কিন্তু শেষমেশ এক বিচার ব্যবস্থা আছে, সেখানে সেই অপরাধ, সেই খুন, সেই চুরির প্রত্যেকটা দিক বিচার করা হবে, আলোচনা হবে, প্রশ্নোত্তর হবে, সওয়াল জবাব হবে, তারপর বিচারক সিদ্ধান্ত জানাবে। কিন্তু এখানে তদন্তকারী দল কিছু সিলেক্টিভ, কিছু বাছাই করা খবর ছড়িয়ে দিচ্ছেন সংবাদ মাধ্যমে। সংবাদ মাধ্যম ব্রেকিং নিউজ আর এক্সক্লুসিভ নিউজের চক্করে প্রতি মিনিটে আরো নতুন, আরো উত্তেজনা ছড়ানোর জন্যই খবর বানানো শুরু করছে। মিথ্যে বোঝার আগে আরো মিথ্যে তথ্য ছড়িয়ে পড়ছে নেট দুনিয়ায়। সেটা চালাচালি হচ্ছে সংবাদ মাধ্যমে এবং শুরু হচ্ছে মিডিয়া ট্রায়াল। ইডি বলেছে চোর হ্যাঁ, তো চোর হ্যাঁ। ইডি বলেনি তো চোর নয়। 0-1-1-0-0-0-1 এই বাইনারির মধ্যেই ঘুরে চলেছে, অন্য কোনো অপশন নেই। তাহলে বিজেপির কাজটা সোজা হয়ে গেল। বিজেপি বা বিজেপি শরিক দলের কেউ চোর নয়, বিরোধী দলের প্রত্যেকে চোর, বিরোধী শূন্য হয়ে যাবে দেশ। আসুন না, সবচেয়ে খারাপ দৃষ্টান্তটাই হাতে নেওয়া যাক। পার্থ চট্টোপাধ্যায়কে জেরা করতে গেল ইডি। ভোরবেলায় তারা হাজির, বাড়ির বিভিন্ন আলমারি, ড্রয়ার থেকে বের হলো 5-6টা দলিল। সেখানে বিভিন্ন ফ্ল্যাটের হদিশ, যেগুলোর মালিক অর্পিতা মুখোপাধ্যায়। নাম পেয়েই অর্পিতার খোঁজ শুরু করলো ইডি। তার ফ্ল্যাটের হদিশ পেল। এমন নয় যে পার্থ চট্টোপাধ্যায়কে ওই প্রথমবার ইডি হানার মুখে পড়তে হয়েছে। তার বহু আগে ইডি তাকে ডেকেছে, জেরা করেছে। এসব জেনেও পার্থ চট্টোপাধ্যায় ভেবেছিলেন ইডি কেবল টাকা খুঁজতে আসবে, তাই দলিল সরাননি। দলিলের নাম থেকে তারা অর্পিতার ফ্ল্যাটে গিয়ে পেয়ে গেল কোটি কোটি টাকা, বস্তায় ভরা টাকা। মানুষ চোখের সামনে দেখলো রাজ্য মন্ত্রিসভার সবচেয়ে ভোদাই মন্ত্রী কীর্তি, কেলোর কীর্তি বললেও চলে। এবার আসুন আরেকটা বয়ান তৈরি করা যায়। সেই ভোদাই মন্ত্রীর সঙ্গে বেশ ভালো পরিচয় আছে অর্পিতার। অসমবয়সী প্রেম, চিনি কামে অমিতাভ বচ্চনকে তো ভালোই লেগেছিল, বা গৃহপ্রবেশে সঞ্জীব কুমারকে ছিল সেরকম অসমবয়সী প্রেম। কাজেই ওই অপা ইত্যাদি বাড়িও ছিল। অমিতাভ বচ্চন কিংবা সঞ্জীব কুমারের আকর্ষণ তো পার্থ চট্টোপাধ্যায় ছিল না, তাহলে আকর্ষণ ক্ষমতার, ক্ষমতার পেছনে টাকা পয়সার। তো অর্পিতার সেটাই ছিল আকর্ষণ বিন্দু। দল আর মন্ত্রিসভার দ্বিতীয় নম্বরকে ধরাশায়ী করার জন্য অর্পিতাকে ব্যবহার করা হলো। কিছুদিন নাটক করো, তারপর 5-10-20 কোটি টাকা নিয়ে জীবন কাটিও। আপাতত কিছু বস্তা নোট রাখো ঘরে, তাতে কিছু খাম, ইত্যাদি ইত্যাদি। এবার সকালে পার্থর বাড়ি, বিকেলে অর্পিতার বাড়ি ইডি রেড চালালো, বস্তা বস্তা টাকা বেরিয়ে এলো। এটা হতে পারে না বলছেন? আমিও বলছি এটা হয়নি। প্রথমটাই সত্যি। কিন্তু যদি প্রথমটা সত্য না হয়, তাহলে ফিরছি আলোচনায় বিরতির পর। ইডি জানিয়ে দিয়েছে সঞ্জয় রাউতের জমি দুর্নীতি মামলায় 1000 কোটি টাকার অবৈধ লেনদেন হয়েছে। সকাল সন্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি ডেকে পাঠাচ্ছে, হাজারে হাজারে মামলা হচ্ছে।
অথচ দোষী সাব্যস্ত হচ্ছে কজন? আমাদের চ্যানেল সম্পাদক জেলে 150 দিন পার হয়ে গেছে। কবে? একটা কাগজও আসেনি প্রমাণ হিসেবে, কিন্তু জামিনও নেই। কত গুজব রটানো হচ্ছে। সব গল্প গুজবের সোর্স ওই সিজিও কমপ্লেক্স। আগামীকাল কৌস্তুভ রায় ঘাটটা একটু নোয়ালে সব সমস্যার সমাধান। উনি জেলের বাইরে থাকবেন, যেমনটা আছেন হিমন্ত বিশ্ব শর্মা, শুভেন্দু অধিকারী, ছগন ভুজবল, অজিত পাওয়ার, প্রফুল্ল প্যাটেল, মায়াবতী। কদিন আগেই বলেছি, আবার বলছি, কতটা ব্যাপক হয়েছে এই আক্রমণ। 2005 থেকে 2014 মধ্যে এই মানি লন্ডারিং মামলায় সার্চ করা হয়েছে 112টা ঘটনায়। 2014 থেকে 2022 মধ্যে সার্চ করা হয়েছে 2974 জায়গায়। 2005 থেকে 2014 পর্যন্ত মামলা করা হয়েছে 1867টা। সেটাই 14 থেকে 22 মধ্যে বেড়ে দাঁড়িয়েছে 2770টাতে। তদন্ত করে 2005 থেকে 14 মধ্যে চার্জশিট দেওয়া হয়েছে 104টাতে। 14 থেকে 22 মধ্যে মাত্র 839টা ক্ষেত্রে। এবং এই 17 বছরে দোষী সাব্যস্ত করা গেছে কত মামলায়? শুনলে অবাক হবেন, মাত্র 23টা মামলাতে দোষীদের শাস্তি দেওয়া গেছে। কিন্তু এই বছরে ওই যে নিশির ডাক, ইডির ডাক কতটা বেড়েছে? 2016-17তে 4567 জনকে সমন ধরানো হয়েছে। 2017-18তে 5837 জনকে, 2018-19-এ 9175 জনকে, 2019-20-তে 10,668 জনকে, 2020-21-এ 12,173 জনকে, 2021-22-এ নভেম্বর পর্যন্ত 11,252 জনকে মানি লন্ডারিং মামলায় সমন ধরানো হয়েছে। তার মানে খুব পরিষ্কার, বিজেপি সরকার ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্সের মতো ভিজিলেন্স প্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে। থাকতেই পারে পার্থ চট্টোপাধ্যায়ের মতো জেনুইন ঘাপলার কেস, দুর্নীতির মামলা, যেখানে সত্যি চুরি হয়েছে, কিন্তু যেভাবে ইডি বা এই প্রতিষ্ঠানগুলো কাজ করছে তাতে তাদের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে বাধ্য, উঠছেও। তখনই 1% হলেও মাথায় এই প্রশ্নটা ঘুরতে বাধ্য। যা যা দেখলাম, আমরা যা শুনলাম, তা সত্যি তো? আজ এ পর্যন্তই। শুভরাত্রি।